আগামী ৮ ঘন্টা চলবে আলোচনা লোকসভায় ওয়াকফ বিল নিয়ে। সেই ওয়াকফ বিল টেবিল করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো টেবিল করা হয়ে যাবে এবং তারপর ৮ ঘন্টা সময় নেওয়া হয়েছে আলোচনার জন্য। সরকার পক্ষ বিরোধী পক্ষ তারা আলোচনা করবে। বিরোধীরা এর মধ্যেই একজোট হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই বিল প্রথম সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। সেখানে যাবতীয় যা যা আপত্তি, যা যা সংশোধনের কথা সরকার পক্ষ বলেছিল প্রায় সবই মেনে নেওয়া হয়েছিল, কিন্তু ৪৪টি ক্ষেত্রে সংশোধনের কথা বলা হয়েছিল। বিরোধীরা বলেছিল সেই সংশোধনগুলো মানা হয়নি বলেই দাবি করছে বিরোধীরা। সেক্ষেত্রে আজ ৮ ঘন্টা কি হবে, কি আলোচনা হবে, সংসদ উত্তাল হয়ে উঠবে আজ লোকসভা। নজর থাকবে। সরাসরি নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, খুব সংক্ষেপে প্রথমে একটু বুঝে নিতে চাইব এই ওয়াকফ বিল, এই ওয়াকফ বিলে ঠিক কি থাকছে? দেখো, এই ওয়াকফ বিল মূলত তিনটি অংশের কথা বলে। একটা হচ্ছে যে এই ওয়াকফের যে সমস্ত সম্পত্তি রয়েছে, ওয়াকফ সম্পত্তি তার রেজিস্ট্রেশন করানো এবং ওয়াকফ সংক্রান্ত যে সমস্ত অংশগুলি রয়েছে, অর্থাৎ ওয়াকফ বোর্ডের যে গঠন প্রক্রিয়া রয়েছে সেই গঠন প্রক্রিয়ার কিছুটা বদল করা, সম্পত্তির যে বিরোধ সংক্রান্ত বিষয় রয়েছে, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সমস্ত বিরোধ রয়েছে তার নিষ্পত্তি করা এবং ওয়াকফের ক্ষেত্রে যে সমস্ত ফ্রি হ্যান্ড দেওয়া ছিল সেই ফ্রি হ্যান্ডের জায়গায় কিছু রদবদল আনা। মূলত এই ক্ষেত্রগুলোই কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মূল জায়গা। এবং এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা, তার কারণ ওয়াকফ প্রপার্টির ওপর বেশ কিছু সমস্যার জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু লিটিগেশন থাকে এবং সেখানে ওয়াকফ ট্রাইব্যুনালের ওপরে এই লিটিগেশনের আগিয়ে নিয়ে যাওয়ার কারোর কোনো এখতিয়ার থাকে না। ফলে সেই সমস্ত জায়গাতেও কিছু বিধিনিষেধ আরোপ করা এবং রিস্ট্রাকচারিং করা, যাতে যে সমস্ত ওয়াকফ প্রপার্টি ঘোষণা হচ্ছে সেই জায়গাগুলোতে যাতে কোনো ডিসপিউট না থাকে। সরকারের তরফ থেকে দাবি কিন্তু যে ওয়াকফ বিলটাকে অনেক বেশি সহজ করা এবং সব অংশের মুসলিম তারা যাতে এই ওয়াকফ বোর্ডের মাধ্যমে, ওয়াকফ বিলের মাধ্যমে তারা সমানাধিকার পান, সেটাকে সুনিশ্চিত করা। মৈত্রী, এখান থেকে আমার প্রশ্ন থাকবে, বিরোধীরা এখানে বিরোধিতার কথা বলছে কেন? এই ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের সমস্যা কোথায়? তারা ৪৪টা সংশোধনী তারা দিয়েছিল, যে সংশোধনীগুলোর একটাও মানা হয়নি বলে তারা দাবি করছেন। কোথায় তাদের প্রবলেম, কোথায়? দেখো, বিরোধীদের বক্তব্য খুব স্পষ্ট। বিরোধীরা মনে করছেন যে এটি শুধুমাত্র একটি ধর্মের যে বোর্ড রয়েছে, একটি ধর্ম সংক্রান্ত জমির মামলা, শুধু সেটাই নয়, তারা বলছেন যে এটি অসাংবিধানিক এবং যেভাবে সেখানে রদবদল করা হচ্ছে এবং যেখানে তাদের মাইনরিটিদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, আগামী দিনে সেটি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও করা হবে। ফলে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকারের ক্ষেত্রে হস্তক্ষেপ করা। বেশ কিছু পয়েন্ট বিরোধীদের তরফ থেকে রেজ করা হয়েছিল এবং তারা কিন্তু যেমনটা তুমি বলছিলে যে ৪৪টা বিষয়ে তারা তাদের আপত্তি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যে ক্লজ বাই ক্লজ যে আপত্তি, সেই আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি এবং যার ফলে বিরোধীদের পক্ষ থেকে বক্তব্য খুব স্পষ্ট যে এটি অত্যন্ত অসাংবিধানিক হচ্ছে এবং যার ফলে ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা আদতে খর্ব করা এবং সরকার তাদের নিজের হাতে সেই ক্ষমতাকে নিয়ে নেওয়ার জন্যই এই বিলটাকে আনছে। এবং সেই লাইনেই কিন্তু বিরোধীদের আজকে যে এই ৮ ঘন্টার যে আলোচনায় যতটুকু সময় বিরোধীরা আলোচনা করার সুযোগ পাবেন, সেই সময় কিন্তু তারা এই বিষয়টির ওপরেই কিন্তু তারা জোর দেবেন এবং তাদের যে আপত্তি রয়েছে এই বিল সংক্রান্ত বিষয়, সেই বিষয়টি প্রতিষ্ঠা করার তারা চেষ্টা করবেন। মৈত্রীর সঙ্গে থাকো, মৈত্রীর সঙ্গে থাকো। এই বিল টেবিল হওয়ার আগে আজ সব পক্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা তারা কি বলছেন একবার শুনবো। ये निश्चित तौर से एक ऐतिहासिक दिन है, क्योंकि 1995-2013 में जो एक संशोधन करके और जिस तरह से वक्फ को संविधान के ऊपर कर दिया गया था सेक्शन 40 में, तो आज वो आर्टिकल जो 14 का, आर्टिकल 19 का, आर्टिकल 300A का और आर्टिकल 21 का जो उल्लंघन था, आज उसको ठीक किया है और आज इस बिल के पास होने से देश के गरीब, पसमानदा, आम मुसलमानों का इसका फायदा मिला। और सदियों तक लोग याद रखेंगे कि नरेंद्र मोदी जी की सरकार में एक ऐसा बिल लाया है जिसने गरीब जनता का, विशेष करके मुसलमानों में, जो दुनिया में सबसे ज्यादा गरीब मुसलमानों का संख्या हिंदुस्तान में है,
उसका चिंता सबको होना चाहिए और ये चिंता नरेंद्र मोदी जी ने किया है, हमारा सरकार ने किया है। हमारी पार्टी इसका विरोध करेगी, वोट पड़ेगा तब भी विरोध करेंगे। जिन लोगों के लिए ये बिल लाया जा रहा है उनकी बातों को तवज्जो न देना, अहमियत न देना, इससे बड़ी नाइंसाफी क्या हो सकती है। और सच्चाई तो ये है कि भारतीय जनता पार्टी में वोट लेने के लिए, अपने आप को बड़ा नेता बनाने के लिए कौन खराब हिंदू है, कौन खराब फैसले ले सकता है, कौन ज्यादा किसी को परेशान कर सकता है, इसमें मुकाबला चल रहा है। किए गए संशोधन पर विचार यथा पारित बैंककारी विधियां संशोधन विधेयक 2024 में राज्यसभा द्वारा किए गए संशोधन पर विचार किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। अब मैं संशोधनों को सभा के मतदान के लिए रखूंगा। प्रश्न ये कि लोकसभा द्वारा यथा पारित विधेयक में राज्यसभा द्वारा किए गए संशोधन संख्या 1 और 2 को स्वीकृत किया जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में संशोधन स्वीकृत हुआ। मंत्री जी अब प्रस्ताव करें कि लोकसभा द्वारा यथा पारित विधेयक में राज्यसभा द्वारा किए गए संशोधन से सभा सहमत है। महोदय, मैं प्रस्ताव करता हूं कि राज्यसभा द्वारा विधेयक में किए गए संशोधन पर सहमति दी जाए। प्रश्न ये कि लोकसभा द्वारा यथा पारित विधेयक में राज्यसभा द्वारा किए गए संशोधन से सभा सहमत है। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। लोकसभा द्वारा यथा पारित बैंककारी विधियां संशोधन विधेयक 2024 में राज्यसभा द्वारा किए गए संशोधन सभा सहमत हुई। आइटम नंबर 12 और 13 को एक साथ सभा में लिया जा रहा है। वक्फ संशोधन विधेयक 2025 संयुक्त समिति द्वारा यथा प्रतिवेदित और मुसलमान वक्फ निरसन विधेयक 2024 माननीय मंत्री किरण रिजिजू जी। সরাসরি লোকসভা ছবি দেখছেন আপনারা। লোকসভায় আজ, আগামীকাল রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পরেই, পেশ হওয়ার পর যদি পাশ হয়ে যায় তাহলে ওয়াকিফ সংশোধনী বিল, কিন্তু তার আগে আলোচনার পরিসর খোলা রাখতে চাইছে সরকার। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সরাসরি। মৈত্রী, কদিন পরে বিহারে ভোট, যেখানে নীতিশ সরকার রয়েছেন এবং এই তার ক্ষেত্রে সংখ্যালঘু ভোটটাও একটা ফ্যাক্টর বটে, সেটা মাথায় রেখেই নিঃসন্দেহে এই আলোচনার জন্য 8 ঘন্টার একটা রাস্তা খুলে দেওয়া হলো। কিন্তু পাশাপাশি একটু আমি তোমার থেকে জেনে নিতে চাইবো যে বারবার বিরোধীরা অভিযোগ করে যে কোনো বিল সংখ্যার জোরে নাকি এনডিএ পাস করিয়ে নেয়। এক্ষেত্রে অঙ্কটা কিরকম রয়েছে? দেখো, যদি সংখ্যার অঙ্কের কথা বলতে হয় তাহলে অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ কিন্তু এগিয়ে রয়েছে। সংখ্যার অঙ্কে বিরোধীদের থেকে তারা অনেকটাই এগিয়ে রয়েছে। যদি তাদের মূল দুই যে শরিক রয়েছে অর্থাৎ টিডিপি এবং তার সঙ্গে জেডিইউ, যদি তাদের সমর্থন আজকে সম্পূর্ণভাবে যদি পেয়ে যায় তাহলে এনডিএর সংখ্যা লোকসভায় কিন্তু দাঁড়াবে 293-তে এবং এই বিল পাশ করানোর জন্য যে ম্যাজিক ফিগার সেটা আমরা জানি যে 272। অন্যদিকে যদি রাজ্যসভার দিকেও তাকানো যায় তাহলে রাজ্যসভাতেও কিন্তু 126 এনডিএর সাংসদদের সংখ্যা এবং যেখানে ম্যাজিক ফিগার হচ্ছে 119। ফলে দু ক্ষেত্রেই কিন্তু মেজরিটি রয়েছে। কিন্তু প্রোভাইডেড যে সমস্ত সাংসদরা এবং শুধু যে বিজেপি সাংসদরা রয়েছেন তাই নয়, বিরোধী তাদের যে সহযোগী অর্থাৎ টিডিপি, জেডিইউ এবং এলজেডি সহ তাদের যে সমস্ত সহযোগীরা রয়েছেন তারা প্রত্যেকেই যাতে ভোট করেন এবং ভোট
করলে তবেই কিন্তু এই মেজরিটির দিকে পৌঁছাতে পারবে। যদিও বিরোধীদের সংখ্যা অনেকটাই কম রয়েছে, তারা 272 থেকেও তারা অনেকটা পিছিয়ে রয়েছেন। যদি তারা 100% ভোট করেন তাহলেও কিন্তু বিরোধীদের বক্তব্য খুব স্পষ্ট যে তাদের সংখ্যার বিচারে না থেকেও তারা বক্তব্যের জায়গা থেকে তারা নিজেদের প্রতিবাদটাকে তারা এস্টাবলিশ করতে চান আজকে, এবং সেই কারণে এই যে 8 ঘন্টার আলোচনার জন্য সময় দেওয়া হয়েছে তাতে বিরোধীরা যতটা সময় পাবেন সেই সময়টাকে তারা ব্যবহার করতে পারেন। তার কারণ তারা জানেন যে সংখ্যার বিচারে যদি সংখ্যার লড়াইতে তারা যান সেই সংখ্যার লড়াইতে কিন্তু তারা পেরে উঠবেন না। কিন্তু তার আগে পর্যন্ত যে 8 ঘন্টা সময় রয়েছে সেই 8 ঘন্টা সময়টাকে তারা সরকারের বিরুদ্ধে এবং এই বিলের বিরুদ্ধে বলার জন্য সম্পূর্ণভাবে ব্যবহার করতে চান। এটাই আপাতত বিরোধীদের স্ট্র্যাটেজি। অতনু, ধন্যবাদ মৈত্রী। সরাসরি সে ছবি দেখছেন, লোকসভার ছবি, ওয়াক অফ বিল নিয়ে সেখানে আলোচনা টেবিল হওয়ার পর এবার আলোচনা। তো এই প্রসঙ্গের মাঝেই একবার চট করে আমাদের রাজ্যের বিজেপি নেতাদের স্ট্যান্ড পয়েন্ট জেনে নেওয়া জরুরি। এই স্ট্যান্ড পয়েন্ট কি নিয়ে? না, ওয়াক অফ বিল নিয়ে নয়। আমাদের রাজ্যে ভোটের আগে ভোট ব্যাংক নিয়ে যখন কথা হয় তখন সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কথা হয়। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি নেতারা কি দ্বিধা বিভক্ত? শুভেন্দু অধিকারী বলছেন মুসলিম ভোট তাদের দরকার নেই। এদিকে অগ্নিমিত্রা পল, শ্রমিক ভট্টাচার্য তাদের ভিন্ন সুর। মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবেন। অতএব আমি বারবার তাকে আবেদন করছি, তাকে রাষ্ট্রবাদী বলছি, সে পরিষেবা পাচ্ছে, সবই হচ্ছে, তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে। তো যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। দেখুন, প্রয়োজন নেই এটা বলবো না, আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। সামনে বিধানসভা ভোট, তার আগে বারবারই সংখ্যালঘু ইস্যুতে সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, শান দিচ্ছেন মেরুকরণে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে। শুভেন্দু এই দাবি করলেও তাঁরই দলের সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায় ভিন্ন সুর। শুভেন্দু অধিকারী যেটা ভালো বুঝেছেন, শুভেন্দু অধিকারীর মতো করে ব্যাখ্যা করেছেন। আপনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এখানে টানছেন কেন? ভোটার নিয়ে কাজ করবো, ভোটার হিন্দু না মুসলমান ওটা আমরা চিন্তা করতে যাবো কেন? গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জেতা। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সব থেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। নরেন্দ্র মোদীর মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করছেন 26শে বাংলায় বিজেপিকে জিততে হলে মুসলিম ভোটের প্রয়োজন নেই, দরকার হিন্দু ভোট আরো বাড়ানো। এই তথ্যে কি বিড়ম্বনায় বঙ্গ বিজেপি? তাই কি সংখ্যালঘু ইস্যুতে শ্রমিক অগ্নিমিত্রার ভিন্ন সুর? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। सुविचारित रूप से अपना मत प्रकट किया। वो जो मत प्रकट हुआ, वो मत फिर से कैबिनेट के सामने गया। कैबिनेट कमेटी के जो सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए और अमेंडमेंट के रूप में किरण रिजिजू जी लेकर आए। ये तभी होता है जब ये ऑफिशियल अमेंडमेंट
कैबिनेट की अनुमोदन के बगैर आता है। मान्यवर, मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है, और आपका ही आग्रह था कि कमिटी ज्वाइंट पार्लियामेंट्री कमिटी बने। अगर कमिटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो ये कांग्रेस जैसी कमिटियां नहीं, हमारी लोकतांत्रिक कमिटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमिटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमिटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमिटी काहे को लिए है भाई? आप जब विधेयक पर चर्चा हो तो सबको मौका दूंगा। अभी 0 ओवर पर मानने के मैं इस पर अपनी व्यवस्था देता हूं। माननीय सदस्यगण श्री N.K. प्रेमचंद्रन जी ने जो प्रश्न उठाया है, वक्फ संशोधन विधेयक 2025 पर संयुक्त समिति में विधेयक कुछ खंड जोड़ दिए गए जो विधेयक के दायरे से बाहर हैं।